Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss Order 9 of Civil Procedure Code 1908, which deals with appearance and non-appearance of the parties. So আমরা এখানে অর্ডার 9 এর রুল 1 to 9 আমরা শুধু ডিসকাস করব। আচ্ছা, এবারে বলি একটা স্যুট ফাইল করলে, স্যুট ফাইল যখন করা হয় তখন মানে স্যুটটা প্রসিড করতে হয়। কে করবে? সেটা প্লেনটিফ এবং ডিফেন্ডেন্টকে থাকতে হয়, তবে স্যুটটা প্রসিড করে। এবার ধরুন প্লেনটিফ কখনো আসছে না, হয় ডিফেন্ডেন্ট আসছে না, বা প্লেনটিফ ডিফেন্ডেন্ট দুজনে এলে তো প্রসিড করছে, কিন্তু ধরুন প্লেনটিফ আসছে না বা ডিফেন্ডেন্ট আসছে না, বা কোনো কারণে স্যুটটা প্রসিড করে যাচ্ছে না। সেটাই আছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টি। কি কনসিকুয়েন্স হতে পারে যদি প্লেনটিফ না আসে, ডিফেন্ডেন্ট না আসে, কি কনসিকুয়েন্স হতে পারে সেটাই অর্ডার 9 বলা আছে। এবার বলি রুল 1 অফ অর্ডার 9 কি বলা আছে। রুল 1 বলা আছে যে ডিফেন্ডেন্টকে যখন সামানটা পাঠানো হচ্ছে, সেই সামানে একটা ডেট থাকবে। যে ডেটটা থাকবে সেই ডেটে পার্টিসদেরকে প্রেজেন্ট থাকতে হবে কোর্ট হাউসের মধ্যে ইন পার্সন অর বাই দেয়ার রেসপেক্টিভ লয়ার, ঠিক আছে, প্লিডার। তো সেই দিন কিন্তু বোথ সাইডকে থাকতে হবে এবং সেদিন স্যুটটা হার্ড হবে, যদি না সেদিন অ্যাডজর্নমেন্ট হয়। এবারে আমরা অর্ডার 1টা রুল 1টা পড়লাম। অর্ডার 9 এর মধ্যে এইভাবে ভাগ করা হয়েছে, দেখুন প্রথমে ফার্স্ট রোটা দেখুন, এই 4 ভাগে প্রথমে ভাগ করলাম। একটা হচ্ছে where someone not served upon defendant, second where neither party appears, where only plaintiff appears and where only defendant appears। তো প্রথমে হচ্ছে where someone not served upon defendant, যদি সামানটা যেটা পাঠানো হচ্ছে ডিফেন্ডেন্টকে সেটা যদি ডিফেন্ডেন্টের কাছে সার্ভই হলো না, ধরুন সার্ভ কি কারণে হলো না, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যে প্লেন্টিফ ফেলস টু পে কস্ট ফর সার্ভিস অফ সামান। এবার ধরুন যখন সামানটা দেওয়া হচ্ছে, কোর্টের রিকুইজিট গুলো দেওয়া হচ্ছে, তখন সামানের সাথে একটা তো প্লেন্টের কপি যাবে, তার সাথে কিন্তু রিকুইজিট কোর্ট ফিস বা পোস্টাল চার্জেস লাগে। এবারে প্লেন্টিফ ধরুন সেই পোস্টাল চার্জেস বা কোর্ট ফিটাই দিল না, হ্যাঁ, এবার যদি জমা না দিল তখন কি হবে, তখন কেসটা ডিসমিস হয়ে যাবে। এটা বলা আছে রুল 2-তে। ডিসমিস হয়ে গেলে, এবার যদি ডিসমিস হয় তখন তার রেমেডি কি হতে পারে। ধরুন এইরকম ভাবে কোর্ট একটা অর্ডার দিল যে আপনি পোস্টাল চার্জেস বা রিকুইজিট যে কোর্ট ফি সেটা জমা করুন, প্লেন্টিফ করলো না, তাহলে কি হলো, স্যুটটা ডিসমিস হয়ে গেল রুল 2-তে। এবারে তার রেমেডি কি থাকতে পারে, রেমেডি দেওয়া আছে রুল 4-এ, যেটা ও কিন্তু একটা মানে ফ্রেশ স্যুট আনতে পারে, প্লেন্টিফ ক্যান ব্রিং আ ফ্রেশ স্যুট। আর আরেকটা কি হতে পারে না, অ্যাপ্লাইং ফর সেটিং অ্যাসাইড অর্ডার। অর্ডার 9 রুল 4-এ একটা অ্যাপ্লিকেশন করতে পারে ফর সেটিং অ্যাসাইড দ্য সেড অর্ডার। আচ্ছা, এটা গেল আমার ফার্স্ট পোর্শনটা। সেকেন্ডলি কিভাবে হতে পারে সামানটা নট সার্ভ আপন ডিফেন্ডেন্ট, the plaintiff fails to apply for fresh summons within 7 days from the date summons returned unserved। এবার ধরুন সার্ভিস রিটার্ন এলো। সার্ভিস রিটার্ন বলতে এসআর মানে ধরুন যে সামানটা গিয়েছিল সেটা রিটার্ন হয়ে আসে। রিটার্ন হয়ে আসার পর ধরুন সেখানে লেখা আছে আনসার্ভড, কোনো একটা কারণে আনসার্ভড হয়েছে, ডিপেন্ডেন্টের কাছে সামানটা কিন্তু পৌঁছয়নি, হয় ও বাড়িতে নেই, বাড়িতে প্রেজেন্ট নেই, তালা লাগানো আছে বাড়ি, বা ধরুন খুঁজে পেলো না ডিপেন্ডেন্টকে, অনেক চেষ্টা করে খুঁজে পাওয়া গেল না, তখন কিন্তু রিটার্নটা যেটা এলো সার্ভিস রিটার্নটা সেটা হলো রিটার্ন আনসার্ভড বলা থাকে। এবার কোর্ট দেখলো যে সার্ভিসটা এসেছে আনসার্ভ, তখন প্লেন্টিফকে আবার বলা হয় যে তুমি একটা ফ্রেশ সামান দাও, ফ্রেশ রিকুইজিট দিলাম। তো তখন এবার ধরুন প্লেন্টিফ কি করলো, উইদিন 7 days ফ্রম দ্য ডেট যেটা লেখা থাকলো আনসার্ভ, তার থেকে 7 days এর মধ্যে সেই রিকুইজিটটা জমা করলো না কোর্টের কাছে, তখন কি হবে সেটা বলা আছে রুল 5-এ, সেক্ষেত্রেও কিন্তু স্যুটটা ডিসমিস হবে। এবার একটা কোশ্চেন আসতে পারে যে এই যে 7 days এর কথা বলা হয়েছে, সেই 7 daysটাকে কি কোর্ট কোনোভাবেই এক্সটেন্ড করতে পারে না? হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু 3টে গ্রাউন্ড আছে যেক্ষেত্রে কোর্ট কিন্তু এটাকে এক্সটেন্ড করতে পারে টাইম লিমিটটাকে। যেমন 1 নম্বর হচ্ছে যে প্লেন্টিফ অনেক চেষ্টা করেও ডিফেন্ডেন্টের রেসিডেন্সটা খুঁজে পায়নি, 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে যে ডিফেন্ডেন্ট কিন্তু ওই যে সার্ভিসটাকে অ্যাভয়েড করছে। অ্যান্ড থার্ড হচ্ছে যে এনি আদার গ্রাউন্ড
যার উপরে কিন্তু কোর্ট এক্সটেন্ড করে দিতে পারে টাইমটাকে, এই 7 days টাইমটাকে। আচ্ছা, এবার বলি যদি এই সব এত কারণ থাকা সত্ত্বেও যদি ধরুন কোনো রকম ভাবে কেসটা ডিসমিস হলো, হ্যাঁ, ও সামানটা রিকুইজিটটা কোর্টের কাছে সামানটা দিল না, রিকুইজিট ফাইল করলো না, তখন কিন্তু কোর্ট কিন্তু এটাকে ডিসমিস করতে পারে সুটটাকে। সেক্ষেত্রে রেমিডি কি আছে? রেমিডি আছে যে প্লেন্টিফ ক্যান ব্রিং আ ফ্রেশ সুট। এটা কিন্তু সমস্ত কিছুই বলা আছে রুল 5 এর আন্ডারে। আচ্ছা, একটু জিসটা আমি আরেকবার বলে দিই। তাহলে এক্ষেত্রে সামনটা নট সার্ভড আপন ডিফেন্ডেন্ট কি কি কারণে হতে পারে? দুটো কারণে। একটা, প্লেন্টিফ ফেলস টু পে দ্য কস্ট, যদি কস্টটা না দিতে পারে তখন কিন্তু রুল 2 এর আন্ডারে সুটটা ডিসমিস হবে। এর রেমিড আচ্ছা, সুটটা ডিসমিস হবে। আর রুল 5 এর আন্ডারে কিন্তু ডিসমিস হতে পারে কখন? যদি প্লেন্টিফ ফেলস টু অ্যাপ্লাই ফর ফ্রেশ, মানে ফ্রেশ সামান্স উইদিন 7 days ফ্রম দ্য ডেট আনসার। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু সুটটা ডিসমিস হতে পারে। এটা দেওয়া আছে রুল 4 এর আন্ডারে, যে রেমিডি কি আছে? ক্যান প্লেন্টিফ ক্যান ব্রিং ফ্রেশ সুট আন্ডার রুল 4 অর অ্যাপ্লাই ফর সেটিং অ্যাসাইড অর্ডার। ঠিক আছে, এটাও রুল 4 এ দেওয়া আছে। আর রুল 5 এর আন্ডারে পুরোটাই দেওয়া আছে, ডিসমিস হবে এখানে। আর এখানে রেমিডি হচ্ছে শুধুমাত্র কিন্তু ক্যান ফ্রেশ, প্লেন্টিফ ক্যান ফ্রেশ ব্রিং, মানে প্লেন্টিফ ক্যান ব্রিং আ ফ্রেশ সুট আন্ডার রুল 5। ওকে, এবার চলে আসছি আমি সেকেন্ডটাতে, ওয়ার নাইদার পার্টি অ্যাপিয়ার্স। এবার ধরুন প্লেন্টিফও আসছে না, ডিফেন্ডেন্টও আসছে না, তাহলে সুটটা কি হবে? সুটটা তাহলে অবভিয়াসলি ডিসমিস হবে। এর মানে কি? যে যদি ধরুন সুটটা ফাইল হলো, প্লেন্টিফ সুট ফাইল করলো কিন্তু প্লেন্টিফ আসছে না, এদিকে ডিফেন্ডেন্টও আসছে না, তাহলে সুটটা কিন্তু ডিসমিস হয়ে গেল আন্ডার রুল 3। আর এর রেমিডি কি আছে? এর রেমিডিও রুল 4 এই আছে, যে প্লেন্টিফ ক্যান ফাইল আ ফ্রেশ সুট অর অ্যাপ্লাইং ফর সেটিং অ্যাসাইড দ্য অর্ডার। এটা চলে এলো রুল 4। তাহলে আমরা দেখলাম রুল 2 এবং রুল 3 এই দুটোর আন্ডারে যে ডিসমিস হচ্ছে তার রেমিডি কিন্তু আছে রুল 4। ওকে, নেক্সট আসছি ওয়ার অনলি প্লেন্টিফ অ্যাপিয়ার্স। এবার ধরুন প্রত্যেকটা ডেটে, হ্যাঁ, যে সুটের যে ডেট পড়ছে সেই প্রত্যেকটা ডেটে কিন্তু শুধুমাত্র প্লেন্টিফ আসছে, ডিফেন্ডেন্ট কিন্তু আসছে না। ধরুন দেখা যাচ্ছে যে যে সার্ভিস রিটার্নটা এসছে অলরেডি সামান, মানে ডিপেন্ডেন্ট সামান রিসিভ করেছে, কিন্তু তবুও ধরুন আসছে না, তখন কি হবে? তখন কিন্তু সুটটা প্রসিড করবে এক্সপার্টি এগেনস্ট দ্য ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার যদি ধরুন এক্সপার্টি হয়ে গেল, হ্যাঁ, এক্সপার্টি হওয়ার পরে রেমিডি কি আছে ডিপেন্ডেন্টের কাছে? এবার ডিপেন্ডেন্ট দেখলো যে অনেকদিন পরে খবর নিল যে হ্যাঁ সুটটা, ও যখন এসছে ধরুন অ্যাপিয়ার করছে তখন দেখছে সুটটা অলরেডি এক্সপার্টি রান করছে, তখন ও কি করবে? ওর কাছে কয়েকটা রেমিডি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অর্ডার 9 রুল 7 এর আন্ডারে ও অ্যাপ্লিকেশন করবে ফর সেটিং অ্যাসাইড দ্য সেড এক্সপার্টি অর্ডার। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাই ফর সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি। মানে যদি ধরুন প্লেন্টিভ আসছিল, আস্তে আস্তে কেসটা সুটটা চলছে, চলার পরে ধরুন শেষ পর্যায়ে চলে গেছে, তখনও কিন্তু ডিফেন্ডেন্ট আসেনি। এবারে কি হলো? প্লেন্টিভ একটা এক্সপার্টি ডিক্রি পেয়ে গেল, মানে কোর্ট এটাতে একটা এক্সপার্টি ডিক্রি দিল ইন ফেভার অফ প্লেন্টিভ। তখন ধরুন ডিফেন্ডেন্ট এসছে, তখন কি হবে? তখন কিন্তু অর্ডার 9 রুল 13 এর আন্ডারে সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিগ্রির একটা অ্যাপ্লিকেশন করবে কোর্টের কাছে, সেখানে কিন্তু আলাদা কোনো সুট আনার দরকার নেই। আচ্ছা, আরেকটা আছে যে অ্যাপিল এগেনস্ট ডিগ্রি। এবার ও অ্যাপিলও করতে পারে সেকশন 96 সাবসেকশন 2 এর আন্ডারে, কিন্তু ডিফেন্ডেন্ট অ্যাপিল ফাইল করতে পারে কোর্টের কাছে। আচ্ছা, রিভিশন ফাইল করতে পারে সেকশন 115 এর আন্ডারে, রিভিউ ফাইল করতে পারে সেকশন 114 এর আন্ডারে, আর বা একটা সুট ফাইল করতে পারে অন গ্রাউন্ড অফ ফ্রড। তাহলে কি দেখলাম? থার্ড পয়েন্টটা দেখছি যে ওয়ার অনলি প্লেন্টিফ অ্যাপিয়ার্স, তার মানে যদি শুধু প্লেন্টিফ অ্যাপিয়ার করে, ডিপেন্ডেন্ট অ্যাপিয়ার না করে, তাহলে সুটটা এক্সপার্টি যদি রান করে, এক্সপার্টি হবে। এক্সপার্টি হওয়ার পরে ডিপেন্ডেন্টের কাছে কি রেমিডি আছে? ডিপেন্ডেন্টের কাছে রেমিডি আছে অর্ডার 9 রুল 7 এর আন্ডারে অ্যাপ্লিকেশন করবে ফর সেটিং অ্যাসাইড এক্সপার্টি অর্ডার। নইলে যদি কোনো এক্সপার্টি ডিগ্রি অলরেডি পাস হয়ে গিয়ে থাকে, তাহলে ও কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফর সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি আন্ডার অর্ডার 9 রুল 13। বা যদি কোনো অ্যাপিলের গ্রাউন্ড থাকে তার কাছে, যেমন ভাবে অ্যাপিল ফাইল হয় সেরকম ভাবে অ্যাপিল করতে পারে। বা যদি কোনো রিভিশনের গ্রাউন্ড থাকে তাহলে রিভিশন করতে পারে। বা যদি রিভিউর ফাইল, মানে রিভিউর গ্রাউন্ড থাকে, রিভিউ করতে পারে। বা আলাদা একটা কোনো সুট আনতে পারে অন গ্রাউন্ড অফ ফ্রড।
এবারে তাহলে দেখলাম আমরা যে যদি শুধু প্লেনটিফ অ্যাপিয়ার করে, প্লেনটিফ শুধু আসছে, তাহলে কি হলো? নেক্সট আমরা দেখবো যে শুধু যদি এবার ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে, ধরুন একটা স্যুট ফাইল করেছে প্লেনটিফ, কিন্তু ধরুন প্লেনটিফ আসছে না, ডিফেন্ডেন্ট আসছে, তখন কি হবে? তাহলে যদি শুধু ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে, তাহলে যদি এটা রুল 8-এ বলা আছে যে ডিফেন্ডেন্ট যদি পুরো অ্যাডমিট করে দেয়, হোল ক্লেম যেটা আছে সেটা পুরোটাই ধরুন অ্যাডমিট করছে বা পার্ট অফ দি ক্লেম অ্যাডমিট করছে, তখন কিন্তু কোর্ট একটা ডিক্রি পাস করতে পারে অন অ্যাডমিটেড ক্লেম। এটা একটা আছে। সেকেন্ড থিং হচ্ছে যদি ডিফেন্ডেন্ট রিজেক্ট করে, ডিফেন্ডেন্ট এসে বলছে যে না, প্লেনটিফ যা বলেছে সম্পূর্ণ মিথ্যে, তখন কিন্তু সুটটা ডিসমিস হয়ে যাবে। কেন? কারণ কেসটা ফাইলই করেছিল প্লেনটিফ, ডিফেন্ডেন্ট কিন্তু ফাইল করেনি। এবার প্লেনটিফ ফাইল করার পরে প্লেনটিফ নিজেই আসছে না, তার মানে ওর কোনো ইন্টারেস্টই নেই কেসটার প্রতি, তাহলে কিন্তু সুটটা ডিসমিস হয়ে যাবে। তাহলে এখানে প্লেনটিফের রেমেডি আছে যে অ্যাপ্লাই, প্লেনটিফ একটা অ্যাপ্লিকেশন করতে পারে ফর সেটিং অ্যাসাইড দ্য ডিসমিসাল অর্ডার আন্ডার অর্ডার 9 রুল 9 অফ সিপিসি। সো আমি আশা করছি যে আমি অনেকটাই মানে ভালোভাবে সহজভাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে অর্ডার 9টা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কমেন্টও করবেন, যে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আরো যে ভিডিও আসবে সেগুলো যেন আপনারা দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।